আপনি কখনো ভেবেছেন আপনার যদি ৩১ বার বিয়ে ভেঙে যায় তাহলে আপনার কেমন লাগবে? যে কিনা আপনার ২৮ বছর পেরিয়ে যাচ্ছে, এরপরেও কি আপনার বিয়ে করার ইচ্ছে থাকবে? ঠিক এমনই হয়েছে অর্চনা নামের একটি মেয়ের সাথে। চলো দেখে আসা যাক কেন তার ৩১টি বিয়ে ব্যর্থ হয়ে যায়। এর আগে এরকম টুইস্ট গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় অর্চনাকে ঘটক সাহেব ফোন দিয়ে বলে যে ছেলেপক্ষ তাকে দেখতে আসতে চাইছিল তারা আর আসবে না, কারণ তাদের কাছে অর্চনার বয়স অনেক বেশি মনে হয়েছে। এরপর অর্চনা বলে, আগে বললে তো অনেক ভালো হতো, আমি স্কুল বাস ধরে স্কুলে যেতাম, কারণ আমার তো ক্লাস আছে, তাই না? ক্লাস নিতে হবে বাচ্চাদের, আমার অনেক সময় নষ্ট হলো। এরপর ঘটক সান্ত্বনা দিয়ে জানায় মঙ্গলবার আরেকটি ছেলেপক্ষ দেখতে আসবে, তুমি প্রস্তুত থেকো। ঘটকের ফোন রেখে অর্চনা ঘরে এসে জানায় আজকে ছেলেপক্ষ দেখতে আসবে না, বেকার অপেক্ষা করে কোনো লাভ নেই। এরপর দেওয়ালে ঝুলানো একটি তালিকার কাছে গিয়ে আজকের তারিখে ৩০ নম্বর পাত্রপক্ষের নামটা কেটে দেয়। সেই তালিকা আসলে তাদের জন্য যারা একে একে তাকে দেখতে এসেছিল কিন্তু বিয়ের জন্য রাজি হয়নি। এত প্রত্যাখ্যানের কারণে অর্চনা বেশি চিন্তা করে না, তার মনে হয় এইসব মানিয়ে নেওয়া ছাড়া আর উপায় নেই। সে বর্তমানে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং স্কুল চাকরি করে তার পরিবারের খরচ চালাচ্ছে। অপরদিকে তার মা প্রতিবেশীদের কাছে সব আড়াল করার চেষ্টা করেন আর বলেন মেয়েটার ছেলেটাকে পছন্দ হয়নি, তাই আসতে বলেনি। আসলে মা চায় না কেউ বুঝুক ছেলেপক্ষ বারবার অর্চনাকে রিজেক্ট করছে। সেদিন অর্চনা স্কুল বাস মিস করে, তাই তাকে রেডি হয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতে হয়। দিনের শুরুটা তার মোটেও ভালো হলো না, কিন্তু তার মনে এইসব নিয়ে তেমন কোনো ভাবনা নেই। এদিকে স্কুলে একটা অন্যরকম ঘটনা ঘটে। অনু নামের একটি ছাত্রী কিছু ছেলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে অনু তার মামাকে স্কুলে নিয়ে আসে, তবে তার মামা শুরুর দিকে ঝামেলায় জড়াতে চাননি। তাই বিরক্ত হয়ে অনু তার মামার দোকানের চাবি নিয়ে আসেন, যে চাবি ছাড়া সে দোকান খুলতে পারবে না। আর সেই চাবি চাইতে চাইতে তার মামা ক্লাসে ঢুকে পড়ে। ক্লাসে ঢুকেই তার চোখ পড়ে অর্চনা ম্যাডামের দিকে। অর্চনাকে দেখে তিনি হঠাৎ ঘাবড়ে যান, তাই দ্রুত ক্লাস থেকে বের হয়ে যান। সেই মুহূর্তটা অর্চনার নজরে আসেন, তবে সে তেমন কিছু ভাবার সুযোগ পায় না। সেদিন স্কুল শেষে বাড়ি ফেরার পথে বাসে অর্চনার দেখা হয় তার মায়ের এক পুরনো বান্ধবীর সাথে। কথার ফাঁকে সেই মহিলা তার বিয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন 25 বছর পেরোলেই মেয়েদের জন্য ছেলে খোঁজা কঠিন হয়ে পড়ে, আর তোমার বয়স তো 28, এখন তো সময় শেষ হয়ে যাচ্ছে। আসলে এমন কিছু মানুষ আছে যারা অন্যের পরিস্থিতি না বুঝেই এমন মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না। সেই মহিলা যেন পাশের বাড়ির সেই আন্টির মতোই, যার কাজই হলো অন্যের বিষয়ে নাক গলানো। এরপর মহিলা অর্চনাকে বলেন তার পরিচিত একটা ছেলে আছে, শহরে চাকরি করে, এখনো বিয়ে করেনি। তিনি বলতে চান অর্চনা চাইলে তার সঙ্গে কথাবার্তা করে দেখতে পারে। অর্চনা এসব কথা শুনতে চায় না, আর এসব কথা বাদ হলেও সে চুপচাপ থাকে। বাস থেকে নেমে অর্চনার সামনে ঘটক এসে হাজির হয়। ঘটক তাকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য খুব তাড়াতাড়ি একটা ভালো ছেলে নিয়ে আসবো। এসব ব্যাপারে একটু সময় লাগে। তবে এবার অর্চনা ঘটকের কথায় খুব একটা পাত্তা দেয় না। সে চুপচাপ বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়িতে ঢুকে দেখে প্রতিবেশী দুই মহিলা কি একটা বিষয় নিয়ে তোলমূল ঝগড়া করছে। তাদের এই ঝগড়াগুলো প্রায়ই চলে, আর তার মা অনেক মজা নিয়ে এগুলো দেখে। বাড়িতে ঢুকে অর্চনা দেখে তার ভাই সেখানে বসে আছে। তার ভাইয়ের নাম সুন্দর। সুন্দর গ্রামের এক মেয়েকে ভালোবাসে, যার নাম হলো আঞ্জু। কিন্তু আঞ্জুর মা সুন্দরকে মেনে নিতে চায় না এবং তার জন্য অন্য ছেলে দেখা শুরু করছে। এই বিষয় নিয়ে সুন্দর কথা বলছিল তার বোন অর্চনার সাথে। অর্চনা নিজের মন খারাপ নিয়ে তার ভাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। পরের দিন ঘটকের ফোন আসে। সে অর্চনার বাবাকে জানায় আগামীকাল নাকি ছেলে পক্ষ আসবে, আপনারা প্রস্তুত থাকবেন। কিন্তু অর্চনার বাবা একদম বিরক্ত হয়ে বলে দেয় আমি তোমাকে বলেছিলাম না ছুটির দিন নিয়ে আসতে। অর্চনা তো স্কুলে যাবে, কিন্তু ঘটক তখন বোঝানোর চেষ্টা করে ছেলে কালকে আসতে চাইছে, কি করব। পরের দিন সবাই মিলে ছেলেপক্ষের জন্য চা নাস্তার আয়োজন করতে থাকে, কিন্তু অর্চনা ভেতরে ভেতরে জানে আজকেও কিছুতেই হবে না, তাই স্কুলের জন্য রেডি হয়ে অপেক্ষা করছিল সে। দেরি হতে দেখে তার বাবা আরো ঘটককে ফোন দেয়। ঘটক জানায় ছেলে নাকি আজকেও আসবে না। ঘটনা শুনে অর্চনা দেরি না করে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। তবে সেদিনও তার জন্য শুরুটা খুব খারাপ হলো। দেরি হয়ে যাওয়ায় সে আবারও বাস মিস করে এবং অন্য একটা বাসে করে স্কুলে পৌঁছায়। এভাবে করেই তার দিন কাটছিল। পরিবারের খেয়াল রাখা, স্কুলের চাকরি আর বারবার বিয়ের প্রত্যাখ্যান। 28 বছর পার হলো, তার জীবনে যেন বিয়ে নিয়ে একটা অধরা স্বপ্ন রয়ে গেছে। একদিন ক্লাস নেওয়ার সময় স্কুলের আরেকজন ম্যাডাম এসে বলে তুমি কি প্রিন্সিপালের সাথে কথা বলেছো? অর্চনা অবাক হয়ে জিজ্ঞাসা করে না, কিসের কথা বলবো? তখন ম্যাডাম তাকে জানায় স্কুল থেকে কিছু শিক্ষককে ছাঁটাই করা হয়েছে, একটা লিস্ট তৈরি করা হয়েছে, আর সেই লিস্টে তোমার নামও আছে।
তুমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলো, হয়তো বা কিছু করা যাবে। কথাটা শুনে অর্চনার মন একদম খারাপ হয়ে যায়। সে ক্লাসে গিয়ে ফিরে চুপচাপ করে বসে থাকে। তখনই অনু নামে সেই ছাত্রীর মামা, যার নাম হলো বিষ্ণু, সে আজকে তার ক্লাসে এসেছে, কারণ তার ছোট ভাগ্নি আজকেও তার দোকানের চাবি নিয়ে এসেছে। তো অর্চনার মুড এতটাই খারাপ ছিল যে তাদের দুজনকেই কোড়া ঝাড়ি মেরে দেয়। ক্লাস শেষ করে অর্চনা আবারও প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপাল এবার তাকে সব জানিয়ে দেয়, এখানে আমার কিছুই করার নেই, ছাঁটাইয়ের বিষয়টা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, তোমার উচিত হবে অন্য কোথাও চাকরির চেষ্টা করো। প্রিন্সিপালের এই কথায় আরো হতাশ হয়ে অর্চনা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে দেখে আজকে সত্যি ছেলেপক্ষ এসেছে। ছেলেটি দুবাইয়ে চাকরি করে, তার বড় ভাই আর ভাবি এসেছে। অর্চনার ছবি দেখেছে, তাদের নাকি অর্চনাকে বেশ পছন্দ হয়েছে। তারা বিয়ের তারিখ ঠিক করার কথাও বলেছেন। রাতে অর্চনার বাবা তার মেয়েকে ডেকে জিজ্ঞেস করেন, তোমার এই বিয়েতে কোনো অপ্রস্তুতি আছে কি? এমন সময় ছেলেটা নিজেই অর্চনাকে ফোন করে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। অর্চনা ছেলেকে জানায়, আমি বিয়ের পরেও চাকরি করতে চাই, এতে তোমার কোনো সমস্যা আছে কি? ছেলেটা হেসে উত্তর দেয়, একদমই না, দুবাইতে টিচারের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে, তোমার চাকরি চালিয়ে নিয়ে যাওয়ায় আমার কোনো আপত্তি নেই। এই কথাগুলো শোনায় অর্চনার মধ্যে এক ধরনের প্রশান্তি আসে। তারা কিছুক্ষণ কথাবার্তা চালিয়ে যায়। কথোপকথনের মাঝে অর্চনারও সেই ছেলেটির প্রতি ভালোবাসা জন্মায়। সে মনে মনে ঠিক করে এই বিয়েতে সে রাজি। এরপর অর্চনা তার ঘরের দেওয়ালে ঝোলানো সেই তালিকাটিতে 31 নাম্বার যোগ করে। তার পাশে দেখে উইন। এতদিন ধরে ছেলেপক্ষ যারা তাকে দেখতে আসছিল এবং বিয়ে না হওয়ার কারণগুলো সে ক্রিকেটের স্টাইলে মজার উপায়ে কাগজে লেখা ছিল। তার বিয়ে ভাঙার নানা কারণ, যেমন নাম্বার 1 রান আউট, অর্থাৎ পাত্রপক্ষ যৌতুকের দাবি বেশি করেছিল। 2 নাম্বার হলো কিপার কেস, পাত্র নাকি আগে একটা মেয়ে দেখে এসেছিল। এভাবে নাম্বার 4 হলো ডিসিশন পেন্ডিং, পাত্রপক্ষ জানবে বলে আর যোগাযোগই করেনি। নাম্বার 18 হলো আউট, যার মানে হলো পাত্রপক্ষ সরাসরি জেনেছিল যে মেয়ে তার পছন্দ নয়। আর এভাবেই 22, 27, 29 চলতে থাকে। এই কাগজটি যেন তার বিয়ের যুদ্ধের লড়াইয়ের প্রতিছবি। কিন্তু 31 নম্বরের পাশে উইন লেখে সে তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি টানে। পরের দিন সকালে আবারও অর্চনার বাবাকে ফোন করে জানায় পরের সপ্তাহে আরেকটি ছেলেপক্ষ আসবে। কিন্তু এবার অর্চনার বাবা তীব্রভাবে বলে দেয় আর কাউকে নিয়ে আসার দরকার নেই, অর্চনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এটা শুনে ঘটক কিছুক্ষণ নীরব থাকে, কিন্তু তার তো কাজ শেষ হয়ে গেল। এতদিন যে টাকা খেয়েছে এখন তার তো টাকা খাওয়া বন্ধ হয়ে গেল। এরপর বলে, এবার যে পরিবারটাকে নিয়ে আসতাম সত্যি খুব ভালো ছিল। কিন্তু অর্চনার বাবা তার কোনো কথা না শুনে তার ফোন কেটে দেন। ঘটক হতাশ হয়ে তার ফোন থেকে অর্চনার ছবিটা ডিলিট করে দেন। অন্যদিকে অর্চনা তার ভাই ও পরিবার মিলে এই খবর জানাতে থাকে। অর্চনার জন্য এই দিকগুলো যেন স্বপ্নের মতো কাটছিল। অবশেষে তার বিয়ে ঠিক হয়েছে এবং তার জীবন যেন এক নতুন রঙে ব্যাখ্যা হয়েছে। যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে ছেলেটার নাম প্রসাদ, দুবাইয়ে থাকা প্রসাদ। আর অর্চনার মধ্যে ফোনে কথা বলায় একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে। অর্চনার বাড়িতে বিয়ের প্রস্তুতি ঘরে সরে শুরু হয়ে যায়। একদিন প্রসাদের বড় ভাই আর ভাবি এসে অনলাইনে তাদের এঙ্গেজমেন্ট সেরে ফেলে। সেই দিন প্রসাদ দুবাই থেকে অর্চনার জন্য একটি নতুন ফোনও পাঠায়। ফোন পেয়ে অর্চনা খুব খুশি হয় এবং সবার সঙ্গে ছবি তুলতে থাকে। পুরো বাড়িতে একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। এদিকে অর্চনার বাবা বিয়ের কার্ড ছাপিয়ে আত্মীয় স্বজন প্রতিবেশী নিমন্ত্রণ জানান। অর্চনা তার ব্যাংকের সব টাকা তুলে বিয়ের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন। সে নিজের জন্য শাড়ি, গহনা এবং অন্যান্য জিনিস কিনতে থাকে। এদিকে তার ভাইও সম্প্রতি একটা শোরুমে চাকরি পেয়েছিল, তাই সেও এক সপ্তাহের ছুটি নিয়ে এই বিশেষ দিনটি উদযাপনের জন্য প্রস্তুত হয়। তার বিয়ের অনেক দিনের রাতে আমরা দেখি বাড়িতে সবাই ব্যস্ত এবং আনন্দে মেতে উঠেছে। আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা বাড়ি ভরিয়ে দিয়েছে। তাদের মধ্যে কেউ নাচ গান করছে, কেউ রান্না বান্না সামলাচ্ছে, মহিলারা রান্নার কাজে সাহায্য করছে এবং নিজেদের মধ্যে পোশাক নিয়ে কথা বলছে। কিন্তু অর্চনার মধ্যে একটু অশান্তি কাজ করছিল, কারণ গত 2 দিন ধরে প্রহ্লাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এই বিষয়টা তাকে চিন্তায় ফেলেছে। তবে পরের দিন সকালে পাত্র আসবে এই ভেবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। এদিকে অর্চনার ছোট ভাই সুন্দর অতিথিদের খাবার পরিবেশন করছিল। সেখানে অর্চনার বিয়েতে কিন্তু সেই আঞ্জিকেও নিমন্ত্রণ করা হয়েছে, যাকে সুন্দর অনেক ভালোবাসে। তাই সেই মুহূর্তে সে তার পছন্দের মেয়ে আঞ্জুর কাছে গিয়ে বলে, আমি তোমাকে ক্লাস 7 থেকেই পছন্দ করি, কিন্তু তোমার মা এখন তোমার জন্য অন্য ছেলে খুঁজছে। আমি কি করব জানি না, কিন্তু সত্যি বলতে এখন তোমার
সিদ্ধান্তই আমার কাছে বড় সিদ্ধান্ত। এটা বলে সে এক ভরাক্রান্ত মন নিয়ে তার উত্তরের আশায় সেখান থেকে চলে আসে। তার কথায় আঞ্জুর চোখেও কেমন এক যেন বিশ্বাসটা ভেসে ওঠে। অর্চনা সেই সময় তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে পরের দিন তার বিয়ে। এই আনন্দে সে দরজা বন্ধ করে নাচানাচি শুরু করে। নাচতে নাচতে হঠাৎ তার ভাই সুন্দর ঘরে ঢুকে পড়ে। সুন্দর জানায় ডেকোরেটরের লোকেরাই নাকি কিছু টাকা চাইছে, আর কইরে একটা বুড়ো লোক এসেছে যাকে আমরা নিমন্ত্রণ করিনি, তুমি গিয়ে দেখো তো ওকে চিনতে পারো কিনা। অর্চনা কিছু টাকা নিয়ে বাইরে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা লোকটিকে সে জিজ্ঞেস করে, আপনার কি ক্ষুধা লেগেছে, কিছু খাবেন? বৃদ্ধ লোক মাথা নড়ে জানান। অর্চনা তাকে বসতে বলে খাবার আনতে যান। ঠিক তখন তার ফোন বেজে ওঠে। ফোন ধরেই সে বুঝতে পারে প্রসাদের ভাই ফোন করছে। প্রসাদের ভাই জিজ্ঞেস করে, প্রসাদের সঙ্গে কি তোমার কথা হয়েছে? 2 দিন ধরে তার সাথে আমার কোনো কথা হয়নি। তখন প্রসাদের ভাই বলে, আমি এখন পুলিশ স্টেশনে আছি। 2 দিন আগে নাকি প্রসাদ দেশ ফিরেছিল, এরপর থেকে তার ফোন বন্ধ। আমরা যতটুকু সন্দেহ করছি তার আগের প্রেমিকা নিয়ে সে পালিয়ে গিয়েছে, তাই আগামীকাল সম্ভবত তোমার বিয়ে হবে না। এই কথাগুলো শুনে অর্চনার মাথা চক্কর দিয়ে ওঠে। সে কিছুকেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। বাড়ি ভর্তি মানুষ, সবাই তার বিয়ের আনন্দে মেতে আছে। সে কিভাবে তাদের জানাবে যে কাল তার বিয়ে হবে না? ঠিক করে কিছু বুঝতে পারছিল না সে। কিছু বাইরে এখনো সেই বিয়ের আনন্দে মস্তিতে আছে, কেউ জানবে না। সামনে যে অর্চনার বিয়েটা হয়তো ভেঙে গিয়েছে, অর্চনার চোখের সামনে যেন তার স্বপ্নগুলো মুহূর্তেই ভেঙে পড়ে। তার মনে হয় এই জীবন যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এবার তার মাথায় নানা ধরনের চিন্তাও আসছিল। যদি সে কোথাও লাভ দিয়ে নিজেকে শেষ করে দেয়, বা যদি একটা বন্দুক নিয়ে এসে বিয়ে বাড়ির সবাইকে মেরে ফেলে, কেউ তাকে প্রশ্ন করবে না বিয়ে করেনি কেন, অথবা বিয়ে করবে কবে। কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে এসব চিন্তা কোনো সমাধান নয়। ইমাজিনেশন থেকে বের হয়ে তখন সে নিজের রুমে চলে যায়। তখন তার মা রুমে ঢুকে বলে, বাবুচিরা অ্যাডভান্স টাকা চাচ্ছে, না হলে তারা সকালে রান্না করবে না। অর্চনার ভেতরে ভেতরে দ্বিধা ছিল যে সে বুঝতে পারছিল না যে তার মাকে সত্যটা জানা উচিত হবে কিনা। কিন্তু সে কোনো কথা না বলে চুপচাপ টাকা দিয়ে দেয়। তার মা চলে গেলে আবারও সে নিজের মধ্যে সে হারিয়ে যায়। এবার সে ঠিক করে আর বেঁচে থেকে লাভ নেই, নিজেকে শেষ করে দিতেই হবে। আর তার কিছুক্ষণ পর তার বাবা অসুস্থ হয়ে তার রুমে আসে। তিনি স্নেহ ভরে জিজ্ঞেস করেন, কি হয়েছে মা, তুমি কোনো কারণে চিন্তিত? মনে রেখো, তুমি যে কারণে চিন্তিত সেটা বিশেষ কোনো কারণ নয়, তোমার জীবনের থেকেও কিন্তু সেটা বড় নয়। অভিনয়ের ভাষায় হেসে বলে, না বাবা, কোনো সমস্যা নেই তো, সব ঠিকই আছে। তখন তার বাবা গভীরভাবে বলে, আমি জানি তুমি তোমার কষ্ট কারোর সাথে ভাগ করতে চাও না, কিন্তু আমি চাই তুমি সবসময় সুখী থাকো। জীবনের যে কোনো সময়ে আমি তোমার পাশে আছি, মনে রাখবে। ঠিক তখনই অর্চনার ফোন বেজে ওঠে। ফোনটি প্রসাদ দিয়েছে। ফোন ধরতেই প্রসাদ বলে, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, মাপ চাইলেও কোনো লাভ নেই, কারণ আমি যে অপরাধ করছি তার কোনো মাপ হয় না। এটা হঠাৎ করেই হয়ে গিয়েছে, কিন্তু আমি চাই যে তোমার বাড়ির লোকের সামনে বিষয়টা নিয়ে ক্ষমা চাই, আর তোমার দোষ নেই এটাও জানিয়ে দেই, সব ভুল তো আমারই। অর্চনা থেমে যায়। কিছুক্ষণ নীরব থাকার পর সে দৃঢ় কণ্ঠে বলে, তোমার কারোর সাথে কথা বলার দরকার নেই, আমার বাড়ি কিভাবে সামলাতে হয় সেটা আমি ভালো করে জানি। এই বলে অর্চনা ফোন কেটে দেয়। অর্চনার মনে ভয়াবহ যন্ত্রণা দেখা যায়। কিভাবে সে এই পরিস্থিতিকে সামলাবে, বাড়ি ভর্তি অতিথিদের সামনে কি বলে সবাইকে শান্ত করবে, এই চিন্তাগুলো যেন তাকে হ্রাস করতেছে। প্রসাদের সঙ্গে কথা বলা শেষ করে অর্চনা নিজের রুম থেকে বের হয় বাইরের কি অবস্থা সেটা দেখতে। বাইরে এসে তার নজর পড়ে সেই বুড়ো লোকটির দিকে। সে এখনো না খেয়ে বসে আছে, তাই অর্চনা তার জন্য খাবার নিয়ে আসে এবং খাবার দিতে দিতে লোকটি সামনে দাঁড়িয়ে একা একাই কথা বলতে শুরু করে। সে বলতে থাকে, আপনি জানেন এখানে কাল কোনো বিয়ে হচ্ছে না, যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সে অন্য একটা মেয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। এখনো এই বাড়ির কেউ জানেন না যে কাল বিয়ে হচ্ছে না। অর্চনা একে একে তার সকল মনের কথা সেই বুড়ো লোকটাকে খুলে বলে, কারণ সে কোনো কাছের মানুষকে এই কথা বলতে পারবে না, আর এগুলো কথা বলার মুখ তার নেই। আমি আমার জমানো সব টাকাই অনুষ্ঠানে শেষ করে ফেলেছি, এখন আমার কাছে আর কিছুই করার নেই। লোকটি তার কথায় পাত্তা না দিয়ে নিজের খাওয়াতেই ব্যস্ত থাকে। খাওয়া দাওয়া শেষ করে লোকটি লুঙ্গি সামলে ডোন্ট কেয়ার ভঙ্গিতে সেখান থেকে চলে যায়। তার যাওয়া দেখতে দেখতে হঠাৎ ঝোপ থেকে অনু ও বিষ্ণু অর্চনাকে ডেকে নেয়। বিষ্ণুর কথা মনে আছে, স্কুলে তার সাথে অর্চনার দেখা হয়েছিল। বিষ্ণু অর্চনাকে বলে, আমি কিছু কথা বলবো, তুমি আমাকে থামাবে না। বিষ্ণু বলে, আমি তোমাকে অনেক দিন থেকে পছন্দ করি, কিন্তু তোমার রাগের হয়ে কিছু বলতে সাহস পাইনি। সেদিন তোমার স্কুলে কোনো কারণবশত যায়নি। আমার ভাগ্নির সাথে প্ল্যান করে গিয়েছিলাম তোমাকে দেখতে, তারপর কয়েকবার গিয়েছিলাম শুধু তোমাকে দেখতে। আমি জানি আজ তোমার বিয়ে, তবুও আমি বলতে চাই আমার নিজের মধ্যে কোনো সংকোচ রাখতে চাই না। আমার মধ্যে কোনো অনুপ্রেরণা না হয় যে আমি সময় মতো আমার মনের কথা বলিনি, কিন্তু আমি বলে দিতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। বিষ্ণু এই কথাগুলো বলে সেখান থেকে চলে যেতে ধরলে অর্চনা আবার ডেকে বলে, তুমি কালকে সাউন্ড সিস্টেমের দায়িত্বে থেকো। পরের দিন সকালে কমিউনিটি সেন্টারে সবাই হাজির হয়। 2
2-3 জন মানুষ ছাড়া কেউ জানে না যে বিয়েটা ভেঙে গেছে। ঠিক তখনই অর্চনা মাইকের সামনে দাঁড়ায়। সবাই মনে করে অর্চনা আজকে গান বলবে, কিন্তু না, অর্চনা তখন বলে, আমি কিছু কথা বলতে চাই। আসলে সত্যটা হলো, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই প্রসাদ গতকাল রাতে অন্য একটি মেয়ের সাথে পালিয়ে গিয়েছে, তাই আজ কোনো বিয়ে হবে না। এটা আমি গতকাল রাত থেকেই জানি, কাউকে বলিনি, এবং কি আমার মা বাবাকেও বলিনি, কারণ আমি কারো আনন্দ নষ্ট করতে চাইনি। এত বছর পর সবাই আমার বিয়েতে মেতে উঠেছে, সেটা আমি নষ্ট করতে পারি না। অনেক ভাবার পর বুঝলাম এমন একজনকে বিয়ে করার কোনো মানেই নেই যে আমাকে ভালোবাসেনি। তাকে বিয়ে করে কি আমি সুখী হতে পারবো? আমার জীবনের সিদ্ধান্ত এখন থেকে আমি নিজেই নেব। একটু থেমে সে বলে, আজ কোনো বিয়ে না হলেও আমরা এই দিনটি বিয়ের অনুষ্ঠানের মতোই উদযাপন করব, কারণ আমাদের জীবন খুশিতে ভরিয়ে তোলার জন্য অন্য কারো প্রয়োজন নেই, নিজেদেরকেই সেটা তৈরি করতে হবে। অর্চনার কথাগুলো শুনে সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল যে কি বলছে এই মেয়েটা, এমন কথা কেউ কিভাবে বলতে পারে? কতটুকু সাহস থাকলে একটা মেয়ে এইসব কথা বলতে পারে? আর এই নীরবতা ভেঙে বিষ্ণু খুশিতে হাততালি দিয়ে ওঠে এবং বাকিরা সবাই আনন্দে মেতে ওঠে। তার স্টেজে এসে সবাই তার সাথে ছবি তোলে, তাকে বিয়ের গিফট দেয়, এবং এই বাস্তবতার মাঝে সুযোগ বুঝে বিষ্ণু স্টেজে এসে অর্চনার পাশে দাঁড়ায়। সে জিজ্ঞেস করে, আমি গতকাল রাতে যেটা বলেছি তুমি কি সেটা ভেবে দেখেছো? অর্চনা উত্তর দেয়, হ্যাঁ আমি ভেবেছি, আমি রাজি, তবে একটা শর্ত আছে, আমাকে বিয়ের পরও চাকরি করতে দিতে হবে। এখন আমার কোনো চাকরি নেই, কিন্তু চাকরি পেলেই আমরা বিয়ে করব, তার আগ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। বিষ্ণু তো এক কথায় রাজি হয়ে যায়, তুমি যেমন বলবে তেমনই হবে। অপরদিকে অর্চনার ছোট ভাই সুন্দর আর আঞ্জু মিলে একসাথে সময় কাটাচ্ছে। আঞ্জু বলে, কে বলেছে আমার অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়েছে? আমিও তাকেই বিয়ে করব যে আমাকে ভালোবাসে। এই কথা বলে সে সুন্দরের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। সুন্দর তখনই বুঝতে পারে আঞ্জু তার কথাই বলতেছে। এই মুহূর্তে তার মন খুশিতে ভরে ওঠে। এভাবেই হ্যাপি এন্ডিং হয় অর্চনার গল্পের। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, 31 নাম্বার বিয়েটা ভাঙ্গা হিসেবে কাগজে কি লিখবে? আসলে সত্যিটা হলো, কিছুদিন আগে বিষ্ণু মন্দিরে গিয়ে 101টি নারকেল ভেঙে পুজো করেছিল যেন অর্চনা আর প্রসাদের বিয়েটা ভেঙে যায়। আর যখন সে পুজো করেছিল তখন তার পাশে দাঁড়িয়েছিল প্রসাদের সেই প্রেমিকা। সেও প্রার্থনা করেছিল, হে ঈশ্বর, আমায় প্রসাদকে ব্ল্যাকমেইল করার শক্তি দাও। হ্যাঁ, এটা সত্যি একটা অদ্ভুত ঘটনা। দুই আলাদা প্রেমিক প্রেমিকার প্রার্থনায় একটা অ্যারেঞ্জ ম্যারেজ ভেঙে গেল। আসলে এটা বলা অনেক কঠিন। তো আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।